পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হঠাৎ করেই ঢাকায়। যতটা গণমাধ্যমে জানা যায়, কোনো বিশেষ আমন্ত্রণ ছিল না, বরং তাদের পক্ষ থেকেই জানানো হয় তার আগমনের কথা এবং তার নিরাপত্তার কথা। কারণ কি? গণমাধ্যম থেকে আরো জানা যায়, মাদক চোরাচালানি নিয়ন্ত্রণে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, সীমান্ত প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা চুক্তি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে। বাংলাদেশের সঙ্গে কোনো সীমান্ত পাকিস্তানের নেই, ফলে সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য আমাদের সীমান্তবর্তী যে সকল দেশ আছে, ভারত, মায়ানমার, তাদের সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা, দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি যৌক্তিক এবং গ্রহণযোগ্য। পাকিস্তানের সঙ্গে তো আমাদের কোনো সীমান্ত নেই, তাহলে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে বাংলাদেশে কি কারণে? দ্বিতীয়ত, পাকিস্তানের সঙ্গে আমার সীমান্ত না থাকার কারণে আমাদের দেশ থেকে মাদক চোরাচালানি হওয়া বা পাকিস্তান থেকে মাদক এখানে আসা একমাত্র বিমানে ছাড়া আর কোনো সুযোগ নেই। নৌপথ, স্থলপথেও এমন সুযোগ সাধারণত থাকার কোনো সুযোগ নেই। এসব বিষয়ে চুক্তি করার জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় চলে এলেন। বিষয়টা কি অন্য কোনো কিছু? পশ্চিম বাংলায় নির্বাচন অনুষ্ঠানের পরে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভের পরে অন্যরকম কোনো কিছু কিনা? আতঙ্কিত কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অবৈধ ক্ষমতা দখলদার ছিলেন, তিনি তো পাকিস্তানের সঙ্গে একেবারে হরিহর আত্মা হয়ে গেছিলেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার থেকে শুরু করে সেনাবাহিনী, আমলা, মন্ত্রী সব একেবারে আসা শুরু হয়ে গেল। অতি সম্প্রতি বাংলাদেশ থেকে নাকি প্রশিক্ষণের জন্য আমাদের কর্মকর্তাদের পাকিস্তানে পাঠানো হচ্ছে। পাকিস্তানের কর্মকর্তাদের যে স্ট্যান্ডার্ড, সেটা আমাদের কোনো শিক্ষণীয় সুযোগ আছে নাকি আমাদের যে একটা স্ট্যান্ডার্ড ব্যুরোক্রেসি, সেটাকে ধ্বংস করার জন্য কোনো ট্রেনিং এর ব্যবস্থা করা হবে? এই প্রশ্ন কিন্তু সামনে চলে আসছে। 1971 সনের 30 লক্ষ শহীদের আত্মদান, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম মিটিয়ে দেওয়া, অনেক দেনা পাওনা বকেয়া রয়েছে। স্বাধীনতা বিরোধী গণহত্যাকারী পাকিস্তানের গুরুত্বপূর্ণ মন্ত্রী বাংলাদেশে আসার বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা? অনেকেরই ধারণা কোন দুরভিসন্ধি নিয়ে তিনি এসেছেন। বাংলাদেশের নির্বাচিত সরকারকে আবার কোন ফাঁদে ফেলবেন, নাকি ডক্টর ইউনূসের যে পাকিস্তানপন্থী ধারা, সেটারই ধারাবাহিকতা রক্ষা করাবার জন্য কোনো প্ল্যান নিয়ে এসেছেন? পাকিস্তানের কোন সরকার কিন্তু তার পূর্ণ মেয়াদ দিতে পারেনি। জনপ্রিয় ইমরান খানও এখন কারাগারে। সেই পাকিস্তানের কাছ থেকে বর্তমান নির্বাচিত সরকার প্রধান জনাব তারেক রহমান এবং তার মন্ত্রী পরিষদ কি শিক্ষা নিতে যাচ্ছেন? এটা নিয়ে খুবই উদ্বিগ্ন অনেকেই। অনেক রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্বেগ সেখানেই। কেন হঠাৎ করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে, এবং যে কারণ দেখানো হচ্ছে তা সম্পূর্ণরূপে অযৌক্তিক, অগ্রহণযোগ্য, অবিশ্বাস্য। থলের বিড়াল কি বেরিয়ে আসবে খুব শিগগিরই। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকবি ঢাকা সফর করেছেন এবং তিনি আমাদের মাদক চোরাচালান বন্ধের উপর একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। এই ভিজিটটার উপর একটা ভিডিও বানানোর প্রয়োজনীয়তা মনে করছি, কারণ অন্যান্যরাও দেখি ভিডিও বানায়, আমি দু একটা দেখলামও। এত প্রসাধন করে ভিডিওতে, এত ধরনের কথাবার্তা বলে,
আহ, ভালো লাগার জন্য। তো আমি চিন্তা করলাম আমার দর্শকদের এই বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যে ইউনূস গভর্নমেন্ট আসার পরে যে ধরনের উচ্চ পর্যায়ের যোগাযোগ বেড়ে গেছে, এটার উপর কি দু চার কথা আমার দর্শকদের উদ্দেশ্যে বলা যায়। আম, এই রাজা নাকবি দেখলাম যে আবার পাকিস্তানের ক্রিকেট বোর্ডেরও প্রেসিডেন্ট, এবং উনি বিসিবির প্রেসিডেন্ট তামিম ইকবালের সাথে দেখা করেছেন, খেলাও দেখেছেন বোধহয়। তারপরে উনি আরো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। ফলে এটা সমঝোতা স্মারক স্বাক্ষর করে ভিজিটটা একটা অফিসিয়াল ভিজিটই হয়ে গেল। আমার যেটা ভালো লেগেছে সেটা হলো যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এই রাজা নাকবি থেকে একটু ধনী মনে হয়েছে। ধনী বলতে আমি টাকা পয়সায় জৌলস চেহারার কথা বলছি, এবং কথাটা বলার একটা গুরুত্ব বা কারণ আছে। কারণটা খুব আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। আমি তো প্রায় 25 বছর ফরেন মিনিস্ট্রিতে ছিলাম, নিশ্চিতভাবে আবার ফিরে যাব। এই 25 বছর আমি পাকিস্তানি ডিপ্লোম্যাটদের একটা জিনিস খুব লক্ষ্য করেছি। সেটা হলো যে আমরা যখন 2001 সালে পররাষ্ট্র মন্ত্রণালয় জয়েন করি, আমি সেই সময় আমি পাকিস্তানি ডিপ্লোম্যাটদের দেখতাম যে তাদের কাপড় চোপড় সব কেতাদুরস্ত, এবং বেশভূষা, কথাবার্তা সবকিছু অত্যন্ত উঁচু পর্যায়ের। এবং পরবর্তীতে বছরের পর বছর আমি প্রায় 25 বছর লক্ষ্য করেছি এদের অবনতি আর অবনতি। এদের শার্ট এক সময় পরিষ্কার ছিল, এখন কলারে ময়লা দেখা যায়, এবং অবস্থা অনেকটা আমার মতো বলতে পারেন, যেন সবাইকে ইউনূস তাড়িয়ে দিয়েছে। ঠিক এই অবনতিটা আমি পাকিস্তানের ডিপ্লোম্যাটদের 25 বছরে দেখেছি। আমি বিভিন্ন দেশে ওদের সাথে দেখার তো সুযোগ হয়েছে। তো এটা হয়েছে কেন জানেন? পাকিস্তান রাষ্ট্রটা 2001 সাল পর্যন্ত, অর্থাৎ পারভেজ মোশাররফের কাল পর্যন্ত পাকিস্তান রাষ্ট্রের একটা উত্থান হয়েছিল। বিশেষ করে আবার জিয়াউল হক তাদের যে প্রেসিডেন্ট, ওই সময় তো বিশাল রমরমা অবস্থা। পাকিস্তান জঙ্গি উৎপাদন করে, জঙ্গিদের বিক্রি করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। পাকিস্তানের মধ্য দিয়ে পুরা মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে গিয়ে যুদ্ধ করে, সোভিয়েতদের পতন ঘটায়। এবং পাকিস্তান রাষ্ট্রের এমনিতেও, কিন্তু পরবর্তীতে এই বিশেষ করে লাদেনের টুইন টাওয়ার ভেঙে দেওয়ার পর থেকে পাকিস্তানের অবনতি শুরু হয়। কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে আর মানে ওই সময়টা পর্যন্ত, লাদেনের একেবারে 1/11 বলতে পারেন, লাদেনের এই টুইন টাওয়ার ভেঙে দেওয়ার আগের দিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে এক দৃষ্টিতে দেখত। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে সম্পর্ক তারা রেখেছে, ভালো সম্পর্ক, অনেক কিছু দেয় ঠিক আছে, কিন্তু জটিলতায় আক্রান্ত হলো এই সম্পর্কটা। এবং 1/11 পর থেকে এবং পাকিস্তান আরো নানানভাবে সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ে, এই তাদের সব ক্ষেত্রে, পাকিস্তান রাষ্ট্রের সব ক্ষেত্রে যে অবনতি, সেটা পাকিস্তানি কূটনীতিকদেরও সেই অবনতি আমি খুব কাছ থেকে দেখেছি। এবং পাকিস্তান রাষ্ট্র তো পরে পার ক্যাপিটা জিডিপি বলেন, অর্থনীতি বলেন, সব দিক থেকে একেবারে দেউলিয়ার দিকে চলে গেল। আমাদের আমল, আমরা তো বাংলাদেশকে অনেক উন্নতি করলাম। এই কথাগুলো বলার আরেকটা কারণ হলো যে এটা তো খুব দুঃখ লাগে আমাদের, তাই না? এমন একটা রাষ্ট্র যার শুধু পতন আর পতন হয়েছে অন্তত 25 বছর, 20-22 বছর ধরে, তাকেই আমাদের এই আমাদের যে মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধীরা আছে, সেই রাষ্ট্রতেই ফিরে যেতে চায়, বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানাতে চায়। বা এগুলো তো রাজনৈতিক কথা যে সেই রাষ্ট্রে ফিরে যেতে চায়, সেটাও না। বড় কথা হলো যে সেই রাষ্ট্রের প্রতি বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের যে ভালোবাসা, এইটা কোন পর্যায়ে থাকতো? পাকিস্তান যদি একেবারে বলবো যে ভুট্টো থেকে পারভেজ মোশাররফ, ভুট্টোর পরে এসে তো আরো জিয়াউল হক, মূলত এরাই তো শাসক, তারপরে নওয়াজ শরীফ, বেনজির ভুট্টো শাসন করেছে কিছুদিন, আর পারভেজ মোশাররফ, এই কয়জনের আমলে পাকিস্তানের যে উত্থান হয়েছিল বা তাদের যে জৌলস ছিল, সেটা যদি ধারাবাহিকভাবে 2026 পর্যন্ত যদি অব্যাহত থাকতো, তাহলে 2024-এ বাংলাদেশের যে জঙ্গি কোয়ালিশন,
তাদের কি অবস্থা হতো, তারা পাকিস্তানকে নিয়ে কি না করতো দেখেন। পাকিস্তানের এত খারাপ দুর্দশা সত্ত্বেও কিন্তু তারা এখন পাকিস্তানের সাথে কি না করছে। আমরা এই অনেকগুলা উচ্চ পর্যায়ের এদের আসা যাওয়া দেখছি পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে, সামরিক বাহিনীর মধ্যে। আমরা এই স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা আগমনকে সেই দিক থেকে দেখতে হবে। তবে পাকিস্তানের বোধহয় সবচেয়ে একেবারে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান পর্যায়ের শেষ ভিজিট আমার যতদূর মনে পড়ে ওই 2001 সালেই ছিল। জেনারেল পারভেজ মোশাররফ পাকিস্তানের প্রেসিডেন্ট হিসাবে আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমন্ত্রণে বাংলাদেশ সফর করেন। এরপরে পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেছে বলে আমার মনে হয় না, করে নাই। কারণ এরপরে তো খালেদা জিয়ার 2001 থেকে 6 মধ্যে একবার প্রেসিডেন্ট এসে, এটা তো যথেষ্ট একবার। তারপরে তো ফখরুদ্দিন মঈনুদ্দিন হয়ে শেখ হাসিনার সরকার, ইউনূসের সরকার এইভাবে গেল। ফলে একটা দীর্ঘ সময় 16 বছর তো আসলে পাকিস্তান থেকে কোনো সরকার প্রধানের বাংলাদেশ ভ্রমণ করার সুযোগই ছিল না, যেহেতু ক্ষমতায় ছিল মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। এটার পতনের পর, অর্থাৎ পতন কথাটা আমি বলি না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃশ্যপট থেকে সরে যাওয়ার পর পাকিস্তানের সাথে যোগাযোগ অনেক তীব্র, মানে খুব একেবারে খুব ঘন ঘন আসা যাওয়া করছিল ইউনূসরা। পরে দেখা গেল যে, যেটা আমার কাছে মনে হলো যে তারেক রহমান ক্ষমতায় আসার সময়, বিশেষ করে বেগম খালেদা জিয়ার দাফনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং নরেন্দ্র মোদীর চিঠি, যেটাতে অনেক আতিশয্য দেখা গেছে, আর সেই সময়টা মনে হলো যে পাকিস্তান একটু মনক্ষুণ্ণ ছিল। কারণ আমরা শুনেছিলাম পাকিস্তানের যে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার আসবেন, তিনি আসেননি, এসেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার। পাকিস্তানের পার্লামেন্ট তো এমনিতে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস না, যেহেতু এটা সামরিক বাহিনী নিয়ন্ত্রিত একটা দেশ। গুরুত্বপূর্ণ না হোক, ওই পার্লামেন্টারি স্পিকার তো সাধারণত ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি উপরের দিকেই থাকে, কিন্তু ওই ভদ্রলোক অত পরিচিত না যে রকম তাদের যে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী পরিচিত, উনি আসলেন না। তখন মনে হচ্ছিল যে পাকিস্তান একটু মনে হয় তারেক রহমানের সাথে ভারতের যে সম্পর্ক খুব উষ্ণ, সেটা দেখে তারা বোধহয় একটু মাইন্ড টাইন্ড করেছে, এটা মনে হলো। কিন্তু পরবর্তীতে তো তারেক রহমানের সরকার যা যা করছে, এটাতে আমার মনে হয় না ভারতীয়দের কোনো খুশি হওয়ার কারণ আছে। এবং আমি তখনও বলেছিলাম, এখনো বলছি যে 24-এর জঙ্গি কোয়ালিশনের যে কোনো পার্টনারের সাথে ভারত তার অভ্যন্তরীণ রাজনীতির কারণে সুসম্পর্ক করতে পারে, মানে কিছুদিনের জন্য, কিন্তু দীর্ঘমেয়াদে ভারতের জন্য এটা কোনোভাবেই ভালো হবে না। কারণ হলো যে, কারণটা খুবই সিম্পল, যে যারা বিএনপি থেকে শুরু করে যারাই বাংলাদেশে রাজনীতি করে, অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া, এরা সবাই তো ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা কিংবা ভারত বিদ্বেষ এবং মিথ্যার উপর প্রতিষ্ঠিত বিদ্বেষ প্রচার করে তো তারা বাংলাদেশের রাজনীতির ক্যাপিটালটা বানিয়েছে। সেটা তো বিএনপির ক্ষেত্রেও কম যায় না। তো সেই দিক থেকে চিন্তা করলে ঐতিহাসিকভাবে তারেক রহমানের সরকারের সাথে ভারতের সুসম্পর্ক হওয়া খুব জটিল। আমি অবশ্য আশা করেছিলাম তারেক রহমানের মঙ্গল কামনা করে এবং বিএনপির মঙ্গল কামনা করে যে ভারতের সাথে একটা সুসম্পর্ক তারেক রহমানের সরকারের হোক, এটা বাংলাদেশের জন্য মঙ্গল হতো। বাংলাদেশে যদি দুইটা বড় দল বিএনপি আর আওয়ামী লীগ ভারতের সাথে নির্ভেজাল সুসম্পর্ক করতে পারত, তাহলে যেটা হতো যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের একটা রাজনীতি দাঁড়িয়ে যেত পরোক্ষভাবে। সেইটা আমি আর কোনো আমি কখনো এটা হবে বিশ্বাস করি নাই, কিন্তু প্রত্যাশা ছিল। কিন্তু পরবর্তীতে যা দেখছি তাতে আর ইয়ে করার, বিশ্বাস করার, এখন আর এগুলো বিশ্বাস করার কোনো কারণ নাই। এবং আমি পাকিস্তান হাই কমিশনের আজকে ফেসবুকে গেলাম, গিয়ে দেখলাম যে পাকিস্তানের হাই কমিশনার অনেক কিছু করছে বাংলাদেশে। মানে আর এই পাকিস্তানের এখন যে হাই কমিশনার আছেন ইমরান হায়দার, উনি খুব ভালো একজন ডিপ্লোম্যাট, খুবই দক্ষ এবং খুবই কম্পোজড একটা মানুষ। তো পাকিস্তান সবসময় বাংলাদেশে খুব তাদের ভালো ডিপ্লোম্যাটদেরই পাঠায়। সেটা ঠিক আছে, সেটা ভারতও পাঠায়, আমরাও পাঠাই আমাদের সাধ্যমতো। বিশেষ করে ভারতে আমরা ভালো ডিপ্লোম্যাটদের পাঠানোর চেষ্টা করি।
এগুলো সব ঠিক আছে, কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে সমঝোতা স্মারক স্বাক্ষর করলেন, এটা আমি আসলে অনেকক্ষণ বুঝতেই পারিনি যে এটা একটা মানে মাদক পাচার রোধের স্মারক। আমি ভেবেছিলাম একটা মানব পাচার রোধেরটা আমার মাথায় কেন ক্লিক করলো, কারণ হলো পাকিস্তান হয়ে বাংলাদেশের অনেক মানব পাচার হয়। আমি যখন 2001 সালে 2, 3, 4 সালে ডেস্ক অফিসার ছিলাম, এই পাকিস্তান ইন্ডিয়া এই ডেস্কগুলা আমি দেখতাম, কাজ করতাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে। এবং পাকিস্তানে প্রচুর বাংলাদেশি ভিসা করে যেত, এরা মূলত পাকিস্তান পর্যন্ত বিমানে যেত, তারপরে ইরান, তুরস্ক, গ্রিস হয়ে এরা ইউরোপে ঢুকে যেত। এরকম প্রচুর মানুষ যায়। এটা আমি পরে আরো ভূমধ্য সাগরের এই পার ওপারে চাকরি করার সময় গ্রিস, তারপরে ইটালি, মিশর, এগুলোতে চাকরি করার সময় দেখেছি। তো সেই দিক থেকে যদি মানব পাচার রোধে যদি একটা সমঝোতা স্মারক হতো, তাহলে হয়তো এটা প্রাসঙ্গিক হতো। এখন মাদক চোরাচালান রোধে এটা কি উদ্দেশ্য তাদের, অনেকে এটার অনেক গূঢ় উদ্দেশ্য বের করছে। বিষয়টা খটকা লাগে, কিন্তু এটা কি উদ্দেশ্য থাকতে পারে, তারা কি কি ধরনের মাদক চোরাচালান বন্ধ করবে? সবাই প্রশ্ন তুলছে যে দুই দেশের মধ্যে তো কোনো সীমানাই নেই, এখানে মাদক পাচার আসে কোত্থেকে? জঙ্গি পাচার, মানব পাচার এগুলা হতে পারে। আর ইউনুস বোধহয় চেয়েছিল যে বিমানের বা পিআই এর ফ্লাইট করবে ঢাকা করাচির মধ্যে, সেটা তো তারা করে ফেলতো আমার ধারণা, কিন্তু করতে পারে নাই। কারণ হলো যে ভারতের আকাশ সীমা তো পাকিস্তানের জন্য বন্ধ, পাকিস্তানের আকাশ সীমা বোধহয় ভারতের জন্য বন্ধ। তো এই ফ্লাইট যদি চালু করে, তাহলে এই বিমান তো ওই যে কাতার হয়ে যেতে হবে, মানে হয় কাতার হয়ে যেতে হবে, না হলে ওই চীন হয়ে যেতে হবে। তো এটা তো কোনো ইকোনমিক্যালি ভায়াবল হবে না। এছাড়া দেখলাম যে ব্যবসা বাণিজ্য করছে তারা, অর্থাৎ ব্যবসায়ীদের নিয়ে আসছে, দিয়ে আসছে, এইরকম অনেক কিছু করছে পাকিস্তানের সাথে। তো এই 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 অবস্থাটা ভারতের জন্য মোটেই সুখকর নয়। কারণ হলো পাকিস্তান বাংলাদেশে সবসময় একটা আলটেরিয়র মোটিভ নিয়ে আসে। সেই আলটেরিয়র মোটিভের মধ্যে একটা হলো যে পাকিস্তান, ওই 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 এটাই তাদের রয়ে গেছে যে মানে পূর্ব পাকিস্তান, ওই জিনিসটা পাকিস্তানিরা সাধারণত ভুলতে পারে না। আমি পাকিস্তানের ডিপ্লোম্যাট দেখছি, যদিও তাদের অনেক আওয়ামী লীগ সরকারের সময় তো ওরা আসলে খুবই কাচুমাচু করে থাকতো, কিন্তু আমি যে সময়টা ঢাকায় ছিলাম ওই বিএনপির 2001 থেকে 6 সালে, ওরা খুব প্যাট্রোনাইজিংলি কথা বলতো। সেই সময় পাকিস্তান হাই কমিশনে একটা ফার্স্ট সেক্রেটারি ছিল রাফিউজ্জামান, যার সাথে আমার খুব যোগাযোগ হতো। পরে এই রাফিউজ্জামানকেও পাকিস্তান বাংলাদেশে হাই কমিশনার করেছিল কয়েক বছর আগে। তো পাকিস্তানের অনেক মানুষের ওই দৃষ্টিভঙ্গিটা আছে যে বাংলাদেশ তাদের ছোট ভাই। এটা অবশ্য বাংলাদেশের জঙ্গি মৌলবাদী স্বাধীনতা বিরোধীরা ভারত সম্পর্কেও বলে যে মানে এটা, এই সমস্যাটা রয়েই গেল। আর পাকিস্তান তো মাঝখানে দরিদ্র হয়ে গিয়ে, দেউলিয়া রাষ্ট্র হয়ে গিয়ে, দেউলিয়া বলতে দেউলিয়ার কাছাকাছি আর কি হয়ে গিয়ে, তো তারা আর ওই ওই তাদের যে কনডিসেন্ডিং অ্যাটিটিউড বাংলাদেশের প্রতি, সেটা আর রাখতে পারে নাই। আর একদিকে ছিল শেখ হাসিনার কড়া জঙ্গিবাদ বিরোধী শাসন। সেই সময় আমাদের আমি বাংলাদেশি ডিপ্লোম্যাট হিসাবে বিভিন্ন দেশে চাকরি করে আমার খুব খুব গর্ববোধ হতো যে আমাদের মাথা, আমাদের কলার, আমাদের সবকিছু পাকিস্তানের চেয়ে উচ্চতর আর কি। যে জিনিসটা আবার ইউনুস এসে এখন তারেক রহমান হারিয়ে দিচ্ছে। এটা অবশ্য এই ক্ষেত্রগুলোতে আমি অন্য কোনো দেশ হলে বলতাম না, কিন্তু পাকিস্তান তো কখনো বাংলাদেশের ভালো চাইবে না। পাকিস্তান চাইবে বাংলাদেশ হয় দরিদ্র হয়ে যাক, যেটা ইউনুসের আমল থেকে শুরু হয়েছে। সেখানে পাকিস্তান খুবই খুশি, এখন এটাই চাচ্ছে। আর একদিক থেকে তারা অনেক আসা যাওয়া করতে পারছে বাংলাদেশে, এখন কোথায় কি করছে, কোথায় কোন জায়গায়। আগে দেখা গেছে যে মানে এগুলো হিসাবে আছে, অভিযোগ হিসাবে আছে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং পাকিস্তানি কূটনীতিকরা বাংলাদেশে অনেক কার্যক্রম চালায়, তারা উলফাকে সহযোগিতা করে, ভারতের বিভিন্ন জায়গায় ডিস্টাবিলাইজ করার জন্য জঙ্গি পাঠায়, এই ধরনের অভিযোগ কিন্তু আছে। তো এই ধরনের আসা যাওয়া এখন যত বাড়ছে, এবং বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি,
আম, সেই স্বরাষ্ট্রমন্ত্রী যখন আসে যায়, আরো কি হয় দেখা যাক ভবিষ্যতে। শাহবাজ শরীফ বাংলাদেশে আসে কিনা বা তারেক রহমান পাকিস্তানে যান কিনা, আমরা এগুলা ভালোভাবে লক্ষ্য করব। কিন্তু মূলত যেটা হচ্ছে দুই দেশের মধ্যে, এটা ভারতের জন্য যথেষ্ট অস্বস্তির কারণ হবে। এবং তারেক রহমানের সরকার অর্থনৈতিকভাবে যদি ফেল করে যান, যেটা সম্ভাবনা 100%, তাহলে নানান দিক থেকে তারেক রহমানের সরকার বিপদে পড়বেন। আমি আশা করব তারেক রহমান, তার সরকার, তার ক্যাবিনেটে যারা মোটামুটি বুঝের মানুষ আছেন, তারা এগুলা ভালোভাবে চিন্তা ভাবনা করবেন। আর একটা জিনিস বিএনপিকে বুঝতে হবে, আওয়ামী লীগের একটা অত্যন্ত ট্রাজিক পতন আমি বলি না, কিন্তু সবাই তো বলে সেটা হয়েছে। তারপরেও কিন্তু ইতিহাস এবং সভ্যতার যে শক্তি, সেই শক্তির জোরে আওয়ামী লীগ টিকে গেছে। আওয়ামী লীগ এখন শুধু উঠতে থাকবে। বিএনপির কিন্তু আরেকবার পতন হলে, কারণ বিএনপি এর আগে দুইবার কিন্তু আপনার অস্বাভাবিকভাবে পতন হয়েছে। বিশেষ করে 1996 সালে যে বিএনপি সরকারের, সেটাও কিন্তু গণ আন্দোলনের মুখে, যদিও একটা স্বাভাবিক পতন মানে হওয়ার কথা ছিল। 2 বছর আওয়ামী লীগ বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, এবং তার পরবর্তীতে খালেদা জিয়ার যে সরকার 2006 সালে, তারেক রহমান যেটার সত্যিকারের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, তারাও কিন্তু 2006 সালে গণ আন্দোলনের মুখে তারা কিন্তু ক্ষমতা ছেড়েছেন। তারা কিন্তু ইলেকশনটাকে ম্যানিপুলেট করার জন্য কোনো চেষ্টা বাকি রাখেন না, এগুলো বাংলাদেশের মানুষ জানে। আর শেখ হাসিনার সরকারের দুইবার সরে যাওয়া পতন বলেন যদি, সেটা হলো 2001 সালে শেখ হাসিনা একেবারে পরিপূর্ণ শান্তিপূর্ণভাবে বাংলাদেশের সংবিধানে যেভাবে আছে সেইভাবে তিনি ক্ষমতা ছেড়েছেন। বাংলাদেশের আর কোনো সরকার প্রধানের এইভাবে ক্ষমতা ছাড়ার কিন্তু নজির নাই। বঙ্গবন্ধুকে তো স্বাধীনতা বিরোধীরা মেরে ফেললো, পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সামরিক বাহিনীর একটা অংশ মেরে ফেললো, তারপরে আসলেন জেনারেল এরশাদ, উনি গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়েছেন। তারপরে আসলেন খালেদা জিয়া, তিনি গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়েছেন, যদিও মেয়াদ পূরণ করেছেন। তারপরে আসলেন শেখ হাসিনা, তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়েছেন। তারপরে আসলেন খালেদা জিয়া, তিনি গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়লেন। পরবর্তীতে আসলেন শেখ হাসিনা, তিনি জঙ্গি উত্থানে ক্ষমতা ছাড়লেন। চিন্তা করে দেখুন, এই সংক্ষিপ্ত ইতিহাসে দেখবেন যে একমাত্র শেখ হাসিনার রেকর্ড আছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছাড়া। পরবর্তীতে জঙ্গি উত্থানে উনি ক্ষমতা থেকে সরে গেছেন। বিএনপি যদি আবার অস্বাভাবিকভাবে ক্ষমতা ছাড়ে, তারেক রহমান তো বিপদে পড়বেনই। বিএনপি কিন্তু যেটা এই পর্যন্ত হয় নাই, কারণ বাংলাদেশে তাদের অনেক সমর্থন আছে, সেই অস্তিত্ব বিএনপি আর ধরে রাখতে পারবে না। ফলে আমি মনে করি বিএনপির সরকার যা কিছু করবে, বিদেশ সফর বা বিদেশিদের এখানে নিয়ে আসা কূটনীতি, চীন, যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, যে যেখানে যেখানে যাই করেন, কিন্তু এগুলো কিন্তু মাথায় রেখে ওনাদের কাজ করা উচিত। এবং সেটা করতে হলে যে এখানে সাকসেসফুলি টিকে থাকতে হলে যেই ধরনের বিচার বিবেচনা বোধ দরকার, যেই ধরনের আইডিওলজিক্যাল চেঞ্জ দরকার তারেক রহমান এবং বিএনপির, সেটা তো আসলে হয় না। কথাগুলো বলার জন্য বলা, সদুপদেশ হিসাবে দেয়া, সেগুলো হয় নাই। ফলে বিএনপির জন্য আসলে নানান দিক থেকে আমি শুধু বিপদই দেখতে পাচ্ছি। এবং সেই বিপদ বাংলাদেশে আওয়ামী লীগকে যেমন সরকার আনবে, তেমনি বাংলাদেশে যারা স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী আছে, তাদের আরো বেশি ক্ষমতাধর করার একটা সুযোগও সৃষ্টি করতে পারে। আর আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এইখানে টার্গেটটা থাকা উচিত সবসময় আগের মতো ভুল না করে, যারা সরাসরি জঙ্গি মৌলবাদী তাদেরকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শূন্য করা, এবং যতটা পারা যায় বাংলাদেশে একটা টেকসই মুক্তিযুদ্ধের চেতনাপন্থী বিরোধী দল তৈরি করা, যেটা বিএনপির সুযোগে
নিশ্চিতভাবে এটা জাতীয় পার্টিকে দিয়ে করতে হবে এবং এটা শক্তিশালীভাবে করতে হবে। করে আওয়ামী লীগ সরকার এই অল্টারনেটিভলি তাদের সাথে ক্ষমতা যদি পরিবর্তন করে, তাহলে একটা শক্তিশালী মুক্তিযুদ্ধের পক্ষের দলও দাঁড়াবে, আর আওয়ামী লীগ তো তার জায়গায় থাকলোই। এই পদ্ধতিটা চিন্তা করা যেতে পারে ভবিষ্যতে। আমি বলছি না কি হবে, কারণ এখনো সবকিছু স্পষ্ট না। বিএনপির হাতে সুযোগ আছে, বিএনপি এই সুযোগ হারালে অবশ্যই বাংলাদেশে এর পরে যেই দলটা আছে, আধা ইসলামিক আধা সেকুলার, সেই জাতীয় পার্টি, ওদেরকে টেনে তোলা ছাড়া আসলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্য হয়তো বা কোনো বিকল্প থাকবে না।